প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সবচেয়ে বড় খবর যেটা আমরা দিল্লি থেকে পেয়েছি, আমাদের প্রতিবেশী ভারতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। আওয়ামী লীগের অধিকাংশ নেতা 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর ভারতেই আশ্রয় নিয়েছেন। তার মাঝে আবার অনেকেই ইউরোপে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যক্তি, তিনি হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি সম্প্রতি দিল্লি এসেছেন। দিল্লি এসে আজ শনিবার তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন দিল্লির জাতীয় প্রেস ক্লাবে। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর প্রায় 14 মাস তিনি নীরব ছিলেন। গত কয়েক মাস যাবৎ তিনি আবার বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সহ ভারতীয় মিডিয়ায় বেশ কয়েকবার সাক্ষাৎকার দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন এবং প্রায় প্রতিদিনই তিনি এখন সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন এবং বক্তব্য রাখছেন। পাশাপাশি তিনি দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগের যারা প্রবাসী নেতা, তাদের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। এর আগেও, আজ থেকে 3 মাস আগেও নিউ ইয়র্ক থেকে কতিপয় নেতৃবৃন্দ দিল্লি গিয়েছিলেন এবং একটি প্রেস কনফারেন্স ডেকেছিলেন এবং তারা উপস্থিত ছিল। শেষ পর্যন্ত সেই প্রেস কনফারেন্সটি, সংবাদ সম্মেলনটি হয়নি, কারণ ভারত সরকার সেই সংবাদ সম্মেলনটির অনুমোদন দেয়নি। কিন্তু এবার আজ যে সংবাদ সম্মেলন হলো দিল্লিতে, সেখানে হাসান মাহমুদ স্বয়ং উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন আরো কয়েকজন ব্যক্তি। তার মধ্যে একজন উল্লেখযোগ্য, যিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভোকাল, সেই নিজুম মজুমদার, তিনিও ছিলেন সেখানে। যাই হোক, সেখানে কি হলো, সেখানে বিশেষ করে মানে যে আলোচনাটা আসলো সেটা হলো, এক, জাতিসংঘের রিপোর্ট; দ্বিতীয়ত, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি। সেটাই সবচেয়ে বড় খবর। দিল্লির একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি, হাসান মাহমুদ নিজেও শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকটি দীর্ঘক্ষণে স্থায়ী হয়েছিল এবং সেই বৈঠকে এক ধরনের প্রস্তুতিমূলক যে প্রক্রিয়া চলছে তার আভাস পাওয়া গেছে। দিল্লি থেকে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিনিধি আমাদেরকে বলেছেন, সেই শেখ হাসিনা এবং হাসান মাহমুদের মিটিংটির সততা তারা স্বীকার করেছেন। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে কি কারণে দিল্লিতে ছুটে এলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী লন্ডন থেকে হাসান মাহমুদ, তিনি বিশেষত যে বিষয়টির উপর ফোকাস করেছেন সেটি হলো জাতিসংঘের মানবাধিকার সংস্থা কর্তৃক যে OHCR যে দেয়া যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশে, যেটা বহুত আলোচিত, সমালোচিত এবং বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে প্রচার করেছেন একটি অথেন্টিক রিপোর্ট হিসাবে। যদিও হাসান মাহমুদ সাংবাদিক সম্মেলনে সেই রিপোর্টটিকে একপেশে এবং পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছেন। সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে 2000 লোক মারা গিয়েছে না 1400 লোক মারা গেছে। তারা 1400 লোকের কথা বললেও আপনাদেরকে অবগতির জন্য বলে রাখি, সেটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। সে বিভ্রান্তিটা এইরকম, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বারবারেই কোনো সময় 1400, কোনো সময় 2000 শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে, সেই কথা তিনি ব্যক্ত করেছেন। এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা এবং প্রেস মিনিস্টার নিজে এই সমস্ত রিপোর্টের সংখ্যা
জুলাইয়ে নিহত সংখ্যা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যে কারণে জাতিসংঘের এই রিপোর্টটিকে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য রিপোর্ট বলা যাচ্ছে না। অন্য অর্থে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা 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 রাজনীতি নিয়েই চুলচেরা বিশ্লেষণ করেন, তাদেরও বক্তব্য এইরকমই যে সরকার নিজেও তো বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে, আর জাতিসংঘ সেই রিপোর্টটি কি জাতিসংঘ করবে, বা জাতিসংঘ সেই রিপোর্ট করার যে যে কার দ্বারা জাতিসংঘ বিশেষ করে এই রিপোর্টের জন্য কে জাতিসংঘকে অনুপ্রাণিত করেছে বা কার উৎসাহে সেই রিপোর্টটি করা হয়েছে, সেটা নিয়েও অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের সময় জাতিসংঘের কজন প্রতিনিধি বাংলাদেশে ছিল যে তারা এই ধরনের একটি রিপোর্ট তৈরি করতে পারে। যে রিপোর্টটি তৈরি করতে পারত বরং তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলতে যে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সে সরকার কিন্তু কোনো রিপোর্ট করেনি। তারা কিন্তু এক একবার এক এক ধরনের বক্তব্য বলছে এবং জাতিসংঘের রিপোর্টটিকেই তারা একটি অথেন্টিক রিপোর্ট বলে প্রচার করছে। অথচ দুঃখজনক হলেও সত্য এবং ব্যর্থতা সরকারের বলবো যে সরকার নিজে কোনো ধরনের রিপোর্ট আজ অবধি করতে পারেনি। আপনাদেরকে আরো একটি বিষয় বলতে চাই, এই জাতিসংঘের রিপোর্টের উপর সরকার যতটুকু গুরুত্ব দিচ্ছে, কিন্তু পাশাপাশি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কিন্তু আবার বলছে অন্য কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে কমাস আগেই বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী তারেক রহমান কিন্তু বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন 2000 শহীদ হয়েছেন। তো বিএনপি বলছে 2000 শহীদ হয়েছেন, কোনো কোনো সময় জামাত বলে 3000 শহীদ হয়েছেন। তো এই বিভ্রান্তিটা কেন থাকবে? এই বিভ্রান্তি তো দূর করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু তা করেনি। অর্থাৎ এই জাতিসংঘের যে রিপোর্টটি এক ধরনের ভুয়া এবং এটা এক ধরনের ফরমাশি প্রতিবেদন, যেটি সরকারের প্ররোচনায় হয়তো জাতিসংঘ করতে বাধ্য হয়েছে বা জাতিসংঘ করেছে। আপনারা জানেন আজকাল জাতিসংঘ নিয়েও সারা দুনিয়া জুড়েই অনেক ধরনের সন্দেহ রয়েছে। জাতিসংঘকে খুব বেশি গুরুত্ব আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলি দিচ্ছে এমন আলামতও কিন্তু নেই। আমেরিকার মতো দেশ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও কিন্তু জাতিসংঘকে খুব গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হয় না। এই জন্যই বিভিন্ন ইস্যুতে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে তা একেবারেই এক ধরনের বিভ্রান্তিকর। যেমন হাসান মাহমুদ একটি বিষয় উল্লেখ করেছেন, তিনি বলছেন যে 12 জানুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে বিভ্রান্তি এবং কারচুপির নির্বাচন। সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এর কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি এও বলেছেন আওয়ামী লীগের প্রায় 60% ভোটার রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের মতন একটি বৃহত্তর দলকে নির্বাচনের বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে এবং সেই নির্বাচন দেশ এবং বিদেশে, বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে, তা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এদিকে আরো বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলিও জাতিসংঘের এই রিপোর্ট নিয়ে অনেক ধরনের সন্দেহ পোষণ করছে। আজকে যে সংবাদ সম্মেলন হলো, আমি আগেই বলেছি যে সংবাদ সম্মেলনটি হয়েছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিবেশে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আসার আগে যেমন হাসিনার সঙ্গে পরামর্শ করে এসেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং পরবর্তীতেও আমরা একটি সূত্রে জানতে পারছি তিনি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছে। তো এই যদি অবস্থা হয়, তাহলে পরবর্তী ইস্যুটা কি? পরবর্তী ইস্যু এটাই, যেটা আমরা শেষ পর্যন্ত জানতে পারছি, সেটা হলো ভারতের ভূমিকা, বাংলাদেশের নির্বাচন, আমেরিকার ভূমিকা,
বাংলাদেশের নির্বাচন যদি চুলচেরা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে অনেক ভিন্ন মত, ভিন্ন পথ এবং ব্যতিক্রম ধর্মী কথাবার্তা শোনা যায়। এরই মাঝে আমেরিকান একজন হাই অফিসিয়াল দিল্লি সফরে গিয়েছিলেন। শোনা যায় তিনিও শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি আমরা এও শুনতে পাচ্ছি শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতি কিভাবে হবে হয়তো আমরা জানতে পারবো। হাসান মাহমুদের আরেকটি কথার খুব ইঙ্গিত বহন করে তিনি বলতেন যে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ দাঁড়াবে, আওয়ামী লীগ বাংলাদেশে সরকার গঠন করবে। এই ধরনের কথাবার্তা তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, যেগুলি অন রেকর্ড, এবং ভারতের বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনেও সেই খবরগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। আমরা দিল্লি থেকে অন্য একটি সূত্রে যে খবরটি পেয়েছি সেটা হলো আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটি বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। যেহেতু স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ নির্বাচনে নেই এবং আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে সরকার যে নির্বাচন করতে চাচ্ছে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে বা এই নির্বাচন কতটুকু অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রভাবিত করতে পারে বিভিন্নভাবে। যদি মনে করে আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করে তাও করতে পারবে। যদি মনে করে আওয়ামী লীগার যারা তারা ভোট দিতে যাবে না, সেটাও হইতে পারে। আবার যদি আওয়ামী লীগের লোকজন মনে করে সবাই এক জায়গায় ভোট দিবে, তাও হইতে পারে। অবশ্যই শেখ হাসিনার পক্ষ থেকেও এরই মাঝে বলে দেওয়া হয়েছে তারা না ভোটের পক্ষে। এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। কৌশল নির্ধারণে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেই বিষয়টি নিয়েই এখন কথা বলছেন। তো কিছুদিনের মাঝেই হয়তো এই ব্যাপারে আরো পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। আজকের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় শেখ হাসিনাও হয়তো কিছুদিন বিষয়গুলি পর্যালোচনা করবেন, পরবর্তীতে অন্য বিষয়গুলি নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। আর আরেকটি খবর আমরা যেটি জানতে পেরেছি সেটা হলো হাসান মাহমুদ আপাতত দিল্লিতেই কিছুদিন অবস্থান করবেন এবং এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এমনও খবর কলকাতা থেকে আমরা পেয়েছি, কলকাতায় যে সমস্ত আওয়ামী লীগের মন্ত্রী, এমপি বা প্রভাবশালী নেতা কলকাতায় অবস্থান করছেন, তারাও দিল্লি আসছেন এবং তারা দিল্লি আসার পরে সেখানে আওয়ামী লীগ এখন যারা হাইকমান্ড, যারা নিয়ন্ত্রণ করছে শেখ হাসিনার নির্দেশে, তারা পরবর্তী সিদ্ধান্তগুলি নেবেন। আমরা অন্য একটি অসমর্থিত খবরে এও জানতে পেরেছি লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে কতিপয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এরই মাঝে দিল্লি পৌঁছেছেন। তো যা মনে হচ্ছে এখন পর্যন্ত সেটা হলো আওয়ামী লীগের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এবং সেটা দিল্লি থেকে, এবং এর বিস্তৃতি ঘটবে পরবর্তী স্টেপে বাংলাদেশের ভিতরে, এমনটি এখন পর্যন্ত খবর। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত এই বিষয়ে আরো তথ্য সংগ্রহের জন্য আমরা দিল্লির সঙ্গে যোগাযোগ করছি, কলকাতার সঙ্গে যোগাযোগ করছি। পরবর্তীতে অন্য খবর আসলে আপনাদেরকে জানানো হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।